নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, কান্দার মানুষ খেকো। যে কুসংস্কারগুলি অন্য 5 জনের সঙ্গে আমরা খুব সহজভাবে মেনে চলি, সেগুলির ওপর আমাদের বিশ্বাস থাকে না। যেমন 13 জন এক টেবিলে বসা, ডিনারের সময় মদ এগিয়ে দেওয়া, মইয়ের নিচ দিয়ে হাঁটা, এই রকম আরও কত আছে। কিন্তু আমাদের নিতান্ত ব্যক্তিগত কুসংস্কারগুলি আমাদের বন্ধুবান্ধবদের কাছে যতই হাসি ঠাট্টার ব্যাপার হোক না কেন, আমাদের কাছে তাদের গুরুত্ব অনেক। শিকারীরা অন্য 5 জনের থেকে বেশি কুসংস্কারে বিশ্বাস করেন কি না আমার জানা নেই, তবে যেগুলি তারা বিশ্বাস করেন সেগুলি তারা বিশ্বাস করেন খুব গভীরভাবেই। আমার একজন বন্ধু বাঘ শিকারে যাওয়ার সময় 5টির একটিও বেশি কার্তুজ সঙ্গে নেন না। অপর একজন নেবেন 7টি কার্তুজ, একটি বেশি নয়, একটি কম নয়। আমার অন্য একজন বন্ধু বাঘ শিকারে, যার সারা উত্তর ভারত জুড়ে নামডাক, কখনো একটি মহাশোল মাছ না মেরে তার শীতকালীন শিকারের মরশুম আরম্ভ করতেন না। আমার নিজের ব্যক্তিগত কুসংস্কার সাপ নিয়ে আমার একটা বদ্ধমূল বিশ্বাস আছে যে আমি যখন মানুষ খেকো বাঘের সন্ধানে ঘুরি, আমার সব চেষ্টাই বিফল হয়ে যাবে যতক্ষণ না আমি একটা সাপ মারতে পারছি। একবারে মে মাসের সবচেয়ে গরম দিনগুলিতে একটা ভয়ানক ধূর্ত মানুষ খেকোর খোঁজে আমাকে সকাল থেকে সন্ধে পর্যন্ত মাইলের পর মাইল হাঁটতে হয়েছিল। সে রাস্তা ছিল শুধু খাড়া কাটা ঝোপে ভরা পাহাড়ে বিরামহীন চড়াই আর উতরাই। আমার হাত হাঁটু সব কাটার খোঁচায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আমি সেই 15ই সন্ধেবেলা যখন আমার 2 কামরাওয়ালা জঙ্গল ডাকবাংলোতে ফিরে এলাম, তখন ক্লান্তিতে অবসাদে আমার সর্বাঙ্গ ভেঙে পড়ছে। পৌঁছে দেখি আমার জন্যে অপেক্ষা করছে একদল গ্রামের লোক। তারা আমাকে সুসংবাদ দিল যে একটা মানুষ খেকো বাঘকে সেই দিনই তাদের গ্রামের আশেপাশে দেখা গিয়েছে। সে রাতে কিছু করার পক্ষে বেশি দেরি হয়ে গিয়েছিল। তাদের হাতে লণ্ঠন দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, আর তাদের খুব কড়া নির্দেশ দেওয়া হলো যে পরদিন কেউ যেন গ্রাম ছেড়ে কোথাও না যায়। আমার বাংলোটি যে পাহাড়ের কোলে, তারই এক প্রান্তে অবস্থিত গ্রামটি একেবারে একান্তে ও গভীর জঙ্গলে ঢাকা হওয়ায় এই গ্রামটিতেই জেলার অন্যান্য গ্রামের তুলনায় বাঘটির উপদ্রব বেশি। এখানে সদ্য বাঘটির হাতে মারা পড়েছে 2টি স্ত্রীলোক এবং একটি পুরুষ। পরদিন সকালে আমি পুরো গ্রামটা একটা চক্কর দিয়ে দেখলাম। দ্বিতীয়বার ঘোরা শুরু করলাম প্রথম পথটার সিকি মাইলটাক নিচ দিয়ে। যখন চক্কর প্রায় শেষ করে এনেছি, তখন একটা পাথরে ঢাকা বেশ দুর্গম জায়গা পেরিয়ে দেখি একটা ছোট নালা। পাহাড়ের খাড়াই বেয়ে তোরে বৃষ্টির জল নেমে এসে নালাটা তৈরি হয়েছে। নালাটার এদিক থেকে ওদিক একবার তাকিয়েই বুঝলাম বাঘটা ওর মধ্যে নেই। হঠাৎ আমার সামনে গজ 25 দূরে একটা কিছু নড়াচড়া করে উঠল। এখানে একটা ছোট জায়গায় প্রায় স্নানের টবের মতো কিছুটা জল জমেছিল। তারই ওদিকে একটা সাপ জল খাচ্ছে। সাপটা মাথা তোলার সঙ্গে সঙ্গে আমার নজরে পড়েছে। ওটা যখন মাথা মাটি থেকে প্রায় 2-3 ফুট তুলে ফনা ছড়াচ্ছে, তখনই আমি বুঝতে পারলাম ওটা একটা শঙ্খচূড় সাপ। এত অপূর্ব সুন্দর সাপ আমি আর কখনো দেখিনি। সাপটা যখন আমার মুখোমুখি, তখন দেখলাম গলার কাছের রং গাঢ় কমলা। যেখানে সাপের শরীরটা মাটি ছেড়ে উঠছে, সেখানে মিশেছে সোনালি হলদে রঙের সঙ্গে। পিঠটায় গাঢ় সবুজের ওপর হাতির দাঁতের রঙের ছোপ ছোপ দাগ। লেজের ডগা থেকে শরীরের প্রায় 4 ফুট পর্যন্ত চকচকে কালো, আর তার উপর সাদা সাদা ছোপ। সাপটা লম্বায় প্রায় 13 থেকে 14 ফুট। শঙ্খচূড় সাপ সম্বন্ধে
নানা রকম গল্প শোনা যায়। বাধা পেলে এই সাপটি কী রকম হিংস্র হয়ে ওঠে, কি অসম্ভব জোরে ওরা ছুটতে পারে। সাপটার রকম সকম দেখে মনে হচ্ছিল আমায় তেড়ে আসতে পারে। যদি সত্যি আক্রমণ করে তাহলে পাহাড়ের খাড়াই বা উতরাই বেয়ে দৌড়ে খুব একটা সুবিধে করতে পারবো না, কিন্তু পাথরের ঢিবি বরাবর যদি দৌড়ই তাহলে হয়তো সাপটাকে বেকায়দায় ফেলতে পারবো। ওর উদ্যত ফণাটা একটা ছোটোখাটো প্লেটের সাইজের। সেটা লক্ষ্য করে একটা গুলি করলে হয়তো ঝামেলা চুকে যায়, কিন্তু আমার সঙ্গে রাইফেলটা খুব জোরালো, তাই গুলি করলে যে বাঘটার জন্য এত দীর্ঘদিনের অপেক্ষা পরিশ্রমের পর নাগালের মধ্যে পেয়েছি সেটা হয়তো আবার বেপাত্তা হয়ে যাবে। বেশ দীর্ঘ 1 মিনিট কেটে গেল। এর মধ্যে সাপটা শুধু লম্বা চেরা জিভটা ঢোকাচ্ছিল আর বার করছিল। তারপর সাপটা ফণাটা ছোট করে মাথাটা মাটিতে নামিয়ে উল্টো দিকের ঢালু জায়গাটার উপর দিয়ে চলতে শুরু করলো। আমি সাপটার দিক থেকে চোখ না সরিয়ে হাত দিয়ে পাহাড়ের গা হাতড়ে হাতড়ে একটা পাথর হাতে নিলাম। পাথরটার সাইজ প্রায় একটা ক্রিকেট বলের মতো। সাপটা যখন একটা শক্ত মাটির ঢিবির কোনা বরাবর পৌঁছেছে তখন আমি গায়ের জোরে পাথরটা ছুঁড়ে মারলাম সাপটার মাথার পেছন দিকে। অন্য কোনো সাপ হলে ওই পাথরের চোট খেয়ে আর বাঁচতে হতো না, কিন্তু এই সাপটার বেলায় ফল হলো ঠিক উল্টো। সাপটা বিদ্যুতের মতো ঘুরে আমার দিকে সোজাসুজি দৌড়ে এলো। ভাগ্যক্রমে সাপটা রাস্তার মাঝামাঝি আসার পরই আমার দ্বিতীয় পাথরটা গিয়ে লাগলো সাপটার গলায়। তার পরের ব্যাপার খুবই সহজ। আমি মনে বেশ একটা আনন্দ নিয়ে গ্রামটা দ্বিতীয়বার চক্কর মারলাম। যদিও প্রথমবারের মতোই এবারও আমার ঘোড়াটা নিষ্ফলই হলো, কিন্তু আমার মনে মনে একটা ফুর্তি ছিল, সাপটাকে তো মেরেছি। অনেক দিন পরে আজ আমার প্রথম মনে হলো যে বাঘটার পেছনে দৌড়োদৌড়ি পরিশ্রম সার্থক হবেই হবে। পরদিন আবার আমি যে জঙ্গলটি গ্রামটিকে ঘিরে রয়েছে সেই জঙ্গলটি খুঁজে দেখলাম। সন্ধ্যের দিকে গ্রাম থেকে দেখা যায় এরকম একটা চষা জমির প্রান্তে বাঘটার থাবার ছাপ পেলাম। এই গ্রামটির অধিবাসীর সংখ্যা 100 মতন হবে। তারা তো ভয়ে কাটা হয়ে রয়েছে। পরদিন সকালে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে আমি আমার জঙ্গলের বাংলোর 4 মাইল রাস্তা পাড়ি দেওয়ার জন্যে একাই রওনা হলাম। যে জঙ্গলে কোনো মানুষকেকর ভয় আছে সে জঙ্গলে বা নির্জন পথে খুব সতর্কতার সঙ্গে চলতে হয়, আর কয়েকটি নিয়ম খুব কঠোরভাবে মেনে চলতে হয়। শিকারীর জীবনে যদি অভিজ্ঞতা থাকে যে সে যাকে অনুসরণ করতে বেরিয়েছে সেই নিঃশব্দে তার পিছু নিয়েছে, তাহলে ইন্দ্রিয়গুলি আপনা আপনি খুব সজাগ থাকে, আর নিয়মগুলি পালন করার জন্যে বিশেষ কোনো চেষ্টা করতে হয় না। কারণ নিয়ম ঠিকমতো না মেনে চললে যে কোনো মুহূর্তে মানুষকেকর হাতে প্রাণটা যেতে পারে। পাঠকেরা জিজ্ঞাসা করতে পারেন একা পথ চলার দরকার কি, বিশেষ করে যেখানে ক্যাম্পে আমার সঙ্গে নিয়ে যাওয়ার মতো লোকজন রয়েছে। এই খুব স্বাভাবিক প্রশ্নের উত্তরে আমি বলবো, প্রথমত সঙ্গে লোকজন থাকলে মানুষ সতর্কতা হারিয়ে ফেলে, লোকজনের উপরই নির্ভর করে বেশি। আর দ্বিতীয়ত বাঘের সঙ্গে মোলাকাত হলে একা একজন রক্ষা পেলেও পেতে পারে। পরদিন সকালে গ্রামের কাছাকাছি এসে দেখি একদল লোক উদ্গ্রীব আগ্রহে অপেক্ষা করছে আমার জন্যে। কিছুটা এগিয়ে যেতেই ওরা চিৎকার করে সমস্বরে একটা ভালো খবর আমায় দিল। গত রাত্রে একটা মোষ বাঘের হাতে মারা পড়েছে। মোষটাকে মারা হয়েছে গ্রামের মধ্যেই। তারপর উঁচু ঢিবি মতন জায়গাটা দিয়ে ওটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়েছে পাহাড়ের উত্তর দিকে সরু গভীর একটা ঘন জঙ্গলে ঢাকা উপত্যকায়। ঢিবিটার ওপর থেকে বেরিয়ে থাকা একটা পাথরের ওপর দাঁড়িয়ে উপত্যকাটা ভালো করে দেখে নিয়ে আমার মনে হলো পাহাড়ের খাড়াইয়ের ওপর যে পথ দিয়ে বাঘটা মোষটাকে টেনে নিয়ে গেছে সে পথ দিয়ে নামা সমীচীন হবে না। একমাত্র পথ হচ্ছে পুরো রাস্তাটা ঘুরে নিচ দিক দিয়ে উপত্যকায় ঢোকা, তারপর মড়িটা যেখানে পড়ে আছে সেখানে যাওয়া। ওপরের পাথরটার ওপর দাঁড়িয়েই জায়গাটা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমার হয়েছিল। তবুও পুরো পথটা ঘুরে সেখানে পৌঁছতে পৌঁছতে বেলা প্রায় দুপুর হয়ে এলো। উপত্যকাটা একটা জায়গায় প্রায় 100 গজ সমতল, তারপরেই খাড়া প্রায়
300 গজ উঠে গেছে পাহাড়টার গায়ে। সেই সমতল জমিটার ওপর দিকেই আমি মরিটা পাবো আশা করেছিলাম। আর ভাগ্য যদি ভালো হয় তাহলে বাঘটাও সেখানে থাকা বিচিত্র নয়। উপত্যকাটার খাড়া গা বেয়ে ঘন কাটাঝোপ আর ছোট ছোট বাঁশবনের মধ্যে দিয়ে বহু পথ হেঁটে আমি যখন সেখানে পৌঁছলাম তখন আমি ঘামে প্রায় নেয়ে উঠেছি। যেখানে মুহূর্তের মধ্যে গুলি চালাতে হতে পারে সেখানে হাতের চেটো ঘামা কোনো কাজের কথা নয়। তাই আমি একটা সিগারেট ধরিয়ে একটু জিরিয়ে নেওয়ার জন্যে বসলাম। আমার সামনের জায়গাটা বড় বড় মসৃণ পাথরে ভরা। তার মধ্যে দিয়ে এঁকে বেঁকে গিয়েছে ছোট একটা ঝর্ণা। জায়গায় জায়গায় ঝর্ণার স্ফটিক স্বচ্ছ জল জমে আছে। আমার পাতলা রবার সোলের জুতো যেন এই ধরনের পাথরের ওপর দিয়ে হাঁটার জন্যেই তৈরি। একটু জিরিয়ে নেওয়ার পর আমি রওনা দিলাম মরিটার কাছাকাছি যাব বলে। আমার ধারণা ছিল বাঘটাও নিশ্চয়ই মরিটার আশেপাশেই কোথাও ঘুমিয়ে আছে। রাস্তাটার প্রায় 3 পোটাক এগিয়ে যাওয়ার পর মরিটাকে দেখলাম ফার্নে ঢাকা পাথরের ওপর পড়ে আছে। পাহাড়টা যেখান থেকে খাড়া উঠে গেছে সেখান থেকে জায়গাটার দূরত্ব গজ 25 হবে। বাঘটাকে দেখা যাচ্ছে না। খুব সাবধানে মরিটার কাছাকাছি এগিয়ে আমি একটা বড় সমতল পাথরের ওপর জায়গা নিলাম, যাতে আমি আশপাশের জমির প্রতিটা ইঞ্চি ভালোভাবে দেখতে পাই। মানুষ যে আসন্ন বিপদের আভাস পায় এটা একটা প্রতিষ্ঠিত সত্য। 3-4 মিনিট আমি স্থিরভাবে দাঁড়িয়ে রইলাম। কোনো বিপদের আশঙ্কা আমার মনকে ভারাক্রান্ত করে তোলেনি। হঠাৎ আমার মনে হলো বাঘটা খুব কাছাকাছি কোনো জায়গা থেকে আমায় লক্ষ্য করছে। যে ধরনের বিপদের আশঙ্কা হঠাৎ আমায় সতর্ক করে দিয়েছিল সেই রকমই একটা কিছু নিশ্চয়ই বাঘটারও ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমার সামনে বাঁদিকে এক টুকরো সমতল জমির ওপর কিছু ঘন ঝোপঝাড়। ঝোপগুলির দূরত্ব আমার থেকে 15-20 ফুট। মরিটার থেকেও দূরত্ব একই রকম হবে। আমার সমস্ত লক্ষ্য তখন কেন্দ্রীভূত ওই ঝোপগুলির ওপর। অল্পক্ষণের মধ্যেই ঝোপগুলি খুব আস্তে নড়ে উঠল, আর পর মুহূর্তেই আমি বাঘটাকে দেখলাম খুব দ্রুত বেগে উঠে যাচ্ছে খাড়া পাহাড়ের গা বেয়ে। আমি রাইফেল তোলার আগেই বাঘটা একটা লতাপাতায় ঢাকা গাছের আড়ালে অদৃশ্য হয়ে গেল। তারপরে আমি বাঘটাকে আবার দেখতে পেলাম যখন আমাদের মধ্যে দূরত্ব 60 গজের কাছাকাছি। বাঘটা তখন একটা বড় পাথরের ওপর থেকে লাফ দিচ্ছে। আমার গুলি খেয়ে বাঘটা পেছন দিকে পড়ে গেল। তারপরেই গর্জন করতে করতে পাহাড় বেয়ে গড়িয়ে নিচে নামতে লাগলো। সেই সঙ্গে পাহাড়ের গা বেয়ে নেমে এলো স্রোতের মতো পাথর। আমি ভাবলাম বাঘটার নিশ্চয়ই পিঠ ভেঙে গেছে। পিঠ ভাঙা অবস্থায় বাঘটা আমার পায়ের কাছে গড়িয়ে পড়লে কি করা যাবে ভাবছিলাম। এমন সময় বাঘটার গর্জন থেমে গেল। পর মুহূর্তে দেখলাম বাঘটা বিদ্যুৎ গতিতে পাহাড়ের কোল ঘেঁষে দৌড়াচ্ছে। আহত হওয়ার কোনো লক্ষণ দেখলাম না ওর মধ্যে। আমার মনে তখন স্বস্তি আর হতাশা মেশানো এক অদ্ভুত অনুভূতি। যে এক ঝলক আমি বাঘটাকে দেখতে পেয়েছিলাম তাতে গুলি করে কোনো ফল হতো না। একটা বাঁশঝাড়ের মধ্যে দিয়ে লাফ মেরে পাহাড়টা পাক খেয়ে বাঘটা পরের উপত্যকায় অদৃশ্য হয়ে গেল। পরে আমি দেখেছিলাম 75 ডিগ্রি কোণাকুনি থেকে ছোড়া আমার বুলেটটি বাঘটার বাঁ হাঁটুতে লেগে কিছুটা হাড় উড়ে গিয়েছিল। এই হাড়টিকে কোন হাস্যরসিক মজার হাড় নাম দিয়েছেন জানি না। হাঁটুতে লেগে বুলেটটি সামনের পাথরে প্রতিহত হয়ে ফিরে এসে আবার বাঘটিকে চোয়ালের জোরের কাছে প্রচণ্ড আঘাত করে। এই আঘাতগুলি যতই যন্ত্রণাদায়ক হোক না কেন এর কোনোটির দরুনই বাঘটার প্রাণের আশঙ্কা নেই। হালকা রক্তের ছিটে অনুসরণ করে করে পাশের উপত্যকাটা পর্যন্ত গেলাম। একটা ঘন কাটা ঝোপের মধ্যে থেকে ক্রুদ্ধ বাঘের গোংরানি শুনতে পেলাম। ঢুকলাম না, কারণ সেটা আত্মহত্যারই সামিল হতো। আমার গুলির আওয়াজ গ্রাম থেকে শোনা গিয়েছিল। তাই আমি যখন ফিরে এলাম তখন পাহাড়ের ওপর আমার জন্য অপেক্ষা করছে এক উৎসুক জনতা। আমার এত যত্নের সব আয়োজন ভেস্তে যাওয়াতে ওরা যেন আমার থেকেও বেশি হতাশ হয়েছে। পরদিন সকালে আমি মরিটার কাছে গিয়ে দেখে খুশি হলাম, আর একটু অবাকও হলাম যে বাঘটা রাতেই ফিরে এসে আরও অল্প কিছুটা খেয়ে তার নৈশভোজন সেরেছে।
বাঘটাকে দ্বিতীয়বার গুলি করার একমাত্র সুযোগ মিলতে পারে মরিটা পাহারা দিয়ে বসে থাকলে। কিন্তু তাতে একটা সমস্যা আছে, মরিটার ধারে কাছে বসার মতো কোনো গাছ নেই। আমার বিগত তিক্ত অভিজ্ঞতা থেকে আমি আর কখনো কোনো মানুষকের জন্যে মাটিতে বসে রাত কাটাতে রাজি নই। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোথায় বসা যায় ভাবছি, এমন সময় শুনলাম বাঘটির ডাক। ডাকটি আসছে উপত্যকার ওদিক থেকে, যেখান দিয়ে গতকাল আমি উঠেছিলাম। এই ডাকটি আমার সামনে এনে দিল মানুষখেকো জানোয়ারটাকে সুষ্ঠুভাবে মারার এক সুবর্ণ সুযোগ। বাঘকে ডাকা যায় এই দুই অবস্থায়: এক, যখন বাঘ একটি সঙ্গিনীর সন্ধানে সারা জঙ্গল তোলপাড় করে বেড়াচ্ছে, এবং দুই, যখন বাঘটি সামান্য আহত। অবশ্য শিকারীকে এমনভাবে ডাকতে হবে যাতে ডাকটি যে নকল তা যেন বাঘটি বুঝতে না পারে, আর এমন জায়গা থেকে ডাকতে হবে যেখানে আসতে বাঘটি কোনো ইতস্তত না করে, যেমন ঘন ঝোপঝাড় বা ঘাস ভরা জমি। এছাড়াও শিকারীকে খুব কাছ থেকে গুলি করবার জন্যে তৈরি থাকতে হবে। সামান্য আহত বাঘ যে মানুষের ডাক শুনলে আসে, একথা শুনে অনেক শিকারী হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু নিজেরা পরখ না করা পর্যন্ত তারা যেন কোনো রায় না দেন। আজকের ঘটনায় ফিরে আসা যাক। বাঘটি যদিও আমার প্রতিটি ডাকের উত্তর দিয়েছিল, কিন্তু প্রায় ঘণ্টা খানেকের মধ্যে বাঘটি আমার একটুও কাছে এগোলো না। আমার ব্যর্থতার কারণ হিসেবে আমি ধরে নিলাম যে আমি এমন একটা জায়গা থেকে ডাকছি যেখানে বাঘটির গতকালই একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছে। শেষ পর্যন্ত যে গাছটি আমি বেছে নিলাম সেটা দেওয়ালের মতন একটা খাড়া পাড়ের একেবারে শেষ প্রান্তে। এই গাছে আমার বসার মতো মাটি থেকে প্রায় 8 ফুট উঁচু একটা বেশ সুবিধাজনক ডাল ছিল। এই ডালটিতে বসলে আমি পাথর ভর্তির নালাটার থেকে প্রায় 30 ফুট ওপরে থাকব। তাছাড়াও আমি থাকব নালাটার সোজাসুজি ওপরে। আমি আশা করছিলাম বাঘটা নালাটার পথ ধরেই আসবে। মনোমতো একটা গাছের ব্যবস্থা করে এবার আমি ফিরলাম ঢিবিটার দিকে, যেখানে আমার লোকজনদের প্রাতরাশ নিয়ে আমার সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছিলাম। বিকেল 4টার মধ্যেই আমি বেশ জুত করে ডালটার ওপর বসলাম, আর বসেই দীর্ঘ প্রতীক্ষার জন্যে প্রস্তুত হলাম। আমার লোকজনেরা চলে যাওয়ার আগে তাদের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ডিবিটার ওপর থেকে আমাকে কুশব্দ করে ডাকার নির্দেশ দিয়েছিলাম। যদি আমি চিতার ডাকে তাদের উত্তর দিই তাহলে তারা চুপচাপ থাকবে, কিন্তু যদি তারা কোনো উত্তর না পায় তাহলে তারা যতজন সম্ভব গ্রামবাসীকে সংগ্রহ করে দুটো দলে ভাগ হয়ে উপত্যকার দুদিক থেকে চিৎকার করতে করতে আর পাথর ছুঁড়তে ছুঁড়তে নেমে আসবে। আমি গাছের ওপর যে কোনো ভঙ্গিতে ঘুমানোর কায়দাটা ভালোই রপ্ত করেছি, আর ছিলামও ভীষণ ক্লান্ত, তাই গোধূলিটা আমার নেহাত মন্দ কাটল না। বেলা শেষের সূর্য যখন পাহাড়ের চূড়োগুলো সোনা রঙে রাঙিয়ে অস্ত যাচ্ছিল, তখন হঠাৎ আমার সমস্ত চেতনা সজাগ হয়ে উঠল একটা হনুমানের বিপদ সংকেতে। অল্পক্ষণের মধ্যেই আমি হনুমানটিকে দেখতে পেলাম উপত্যকার ওদিকে একটা গাছের মগডালে। ওটা আমার দিকেই তাকিয়েছিল। আমার মনে হলো আমাকে বোধহয় চিতা বলে ভুল করেছে। অল্প সময়ের ব্যবধানে তার বিপদ সংকেতের ডাক কিছুক্ষণ ধরে শোনা গেল। শেষ পর্যন্ত অন্ধকার ঘনিয়ে আসতে তার ডাকও আস্তে আস্তে থেমে গেল। ঘণ্টার পর ঘণ্টা চোখ কান সতর্ক সজাগ করে রাখার পর হঠাৎ পাহাড়ের গা বেয়ে একটা পাথর গড়িয়ে আমার গাছে লাগার শব্দে আমি চমকে উঠলাম। পাথরটি পড়ার সঙ্গে সঙ্গেই শুনতে পেলাম নরম থাবাওয়ালা কোনো ভারী একটা জানোয়ারের সতর্ক খসখস পায়ে চলার আওয়াজ। এটি যে বাঘটির সে বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমটায় আমি নিজেকে প্রবোধ দিয়েছিলাম এই ভেবে যে নেহাতি ঘটনাচক্রে বাঘটা উপত্যকার উপর দিকে না উঠে এদিকে আসছে, কিন্তু আমার ভুল ভাঙতে দেরি হলো না যখন আমার ঠিক পেছন থেকেই বাঘটার ক্রুদ্ধ গম্ভীর গলার চাপা গো গো আওয়াজ শুনতে পেলাম। স্পষ্ট বোঝাই যাচ্ছে যে আমি যখন প্রাতরাশ সারছিলাম তখনই বাঘটা উপত্যকার মধ্যে ঢুকেছে আর পাহাড়ের ওপর দাঁড়িয়ে আমার গাছে ওঠা লক্ষ্য করেছে। হনুমানটা পাহাড়ের ওপর বাঘটাকে দেখতে পেয়েই হুঁশিয়ারির ডাক ডেকেছিল। ঠিক এই ধরনের পরিস্থিতি যে দাঁড়াতে পারে তা আমি ভাবিনি। এখন খুব সাবধানে আমায় এগোতে হবে। গাছের ডালটা দিনের আলো থাকতে বসার বেশ ভালো জায়গা ছিল,
কিন্তু অন্ধকার ঘনিয়ে আসার পর ওখানে বসে নড়াচড়া করা মুশকিল। আমি অবশ্য শূন্যে রাইফেল ছুড়তে পারতাম, কিন্তু খুব কাছ থেকে ফাঁকা বন্দুকের আওয়াজ করে বাঘ তাড়ানোর চেষ্টা যে কত মারাত্মক হতে পারে তা আমার নিজের চোখে দেখা। তাছাড়া আমায় আক্রমণ না করলেও আমার 450/400 রাইফেলের আওয়াজ শুনে বাঘটা হয়তো এই তল্লাটি ছেড়ে চলে যাবে। তাহলে আমার সব পরিশ্রমই বৃথা হয়ে যাবে। তাই সেদিক দিয়ে আমি গেলাম না। আমি জানতাম বাঘটা লাফাবে না, কারণ লাফালেই ও পড়বে প্রায় 30 ফুট খাড়া পাড়ের নিচে পাথরের ওপর। কিন্তু তার লাফ দেওয়ার কোনো দরকার ছিল না। পেছনের 2 পায়ের ওপর ভর দিয়ে দাঁড়ালেই ও অনায়াসে আমার নাগাল পেয়ে যাবে। কোল থেকে তুলে রাইফেলের মুখটা ঘুরিয়ে নেওয়ার সময় নলটা চালিয়ে দিলাম বাঁ বগলের তলা দিয়ে। সেই সঙ্গে নলটা নিচু করে সেফটি ক্যাচটা তুলে দিলাম। এই একটু নড়াচড়া হওয়ার সঙ্গে সঙ্গে বাঘটার ক্রুদ্ধ গলার গর্জন শুনতে পেলাম। এবার আওয়াজটা অন্যান্য বারের তুলনায় আরও ভয়াবহ। এবার যদি বাঘটা আমায় ধরার জন্য ওঠে, তাহলে রাইফেলটাই প্রথমে ওর গায়ে লাগবে, আর রাইফেলের ঘোড়ার ওপর আমার আঙুল বেঁকানো রয়েছে। আমার গুলিতে বাঘটা যদি নাও মরে, তাহলেও গুলির আওয়াজে যে গণ্ডগোল বিভ্রান্তির সৃষ্টি হবে, তার ফাঁকেই হয়তো আমি গাছটার আরও ওপরে উঠে যেতে পারব। সময়টা যেন আর কাটতেই চায় না। অবশেষে পাহাড়ের গা ঘেঁষে পায়চারি আর গর্জন করতে করতে ক্লান্ত হয়েই যেন বাঘটা আমার বাঁ দিকের একটা নালা লাফ দিয়ে পার হয়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই শুনতে পেয়ে আশ্বস্ত হলাম যে মরিটার কাছ থেকে হাড় চিবানোর শব্দ আসছে। এরপর সারা রাত যা কিছু আওয়াজ পেলাম সবই এলো মরিটার দিক থেকেই। তখন মাত্র কয়েক মিনিট হলো সূর্য উঠেছে। উপত্যকাটা তখনও গভীর ছায়ায় ঢাকা। এমন সময় শুনলাম ঢিবিটার কাছ থেকে আমার লোকজনদের সেই কুসংকেত। ঠিক পর মুহূর্তেই দেখলাম বাঘটা খুব দ্রুত গতিতে দৌড়ে আমার বাঁ পাশের পাহাড়টার ওপর উঠে পেরিয়ে যাচ্ছে। তখনও আলোটা ভালো করে ফোটেনি, সবই আবছা, অনিশ্চিত। আর সারা রাত চোখ বিধিয়ে তাকিয়ে দেখার ফলে আমার চোখও ক্লান্ত, তাই তাক করে গুলি চালানো খুব কঠিন। কিন্তু গুলি আমি চালালাম এবং দেখে খুশি হলাম যে গুলিটা যথাস্থানে গিয়ে লেগেছে। প্রচণ্ড গর্জন করে ঘুরে গিয়ে বাঘটা সোজা আমার গাছের দিকে এগিয়ে এলো। ও যখন লাফ দিতে উদ্যত, তখন সৌভাগ্যক্রমে আমার দ্বিতীয় বুলেটটা লাগলো ওর বুকে। ভারী বুলেটের ধাক্কায় বাঘটার আর লাফ দেওয়া হলো না, ছটকে গিয়ে পড়ল আমারই কাছে একটা গাছের গায়ে। তারপরেই ধাক্কার জোর সামলাতে না পেরে ছিটকে গিয়ে পড়ল সোজা নিচের উপত্যকাটার ওপর। সেখানে পাথরের ফাঁকে ঝর্নার জমা জলের ওপর পড়ার আঘাতটা অনেকটা সামলে নিল। তারপর কোনো রকমে জল থেকে উঠে উপত্যকাটার ওপর দিয়ে আস্তে আস্তে ও আমার দৃষ্টির আড়ালে চলে গেল। দেখি ঝর্নার জমা জল রক্তে লাল হয়ে রয়েছে। 15 ঘন্টা এক নাগারে গাছের শক্ত ডালটির ওপর বসে থাকায় আমার শরীরের প্রতিটি মাংসপেশি যেন আড়ষ্ট হয়ে গিয়েছিল। তাই গাছ থেকে নেমে হাত পা একটু মালিশ না করে নিয়ে আমি বাঘটার পিছু নিতে পারলাম না। বাঘটার চাপ চাপ রক্ত লেগেছিল গাছটার গায়ে। নামার সময়ে আমার জামা কাপড়েও রক্তের ছাপ লেগে গেল। বাঘটা বেশি দূরে যেতে পারেনি। আমি ওর মৃতদেহ দেখলাম আরেকটা ঝর্নার জল জমা জলাশয়ের কাছে, একটা পাথরের নিচে। লোকজন যারা ঢিবিটার ওপর জড়ো হয়েছিল, তারা আমার প্রথম গুলির আওয়াজ আর বাঘের গর্জন, তারপরে দ্বিতীয় গুলির আওয়াজ শুনে আমার নির্দেশ অমান্য করেই দঙ্গল বেঁধে পাহাড় বেয়ে নেমে এলো। রক্তমাখা গাছটার কাছে এসে নিচে আমার টুপিটা পড়ে থাকতে দেখে ওরা স্বাভাবিকভাবেই ধরে নিল যে বাঘটা নিশ্চয়ই আমায় তুলে নিয়ে গেছে। ওদের ভয়ার্ত চিৎকার চেঁচামেচি শুনে আমি ওদের ডাকলাম। উপত্যকাটার গা বেয়ে আবার দৌড়ে নেমে এসেই আমার রক্তমাখা জামাকাপড় দেখে ওরা ভয়ে থমকে দাঁড়ালো। ওদের যখন আশ্বস্ত করলাম যে আমি আহত হইনি, জামাকাপড়ের রক্ত আমার নিজের নয়, তখন মুহূর্তের মধ্যে ওরা বাঘটার চারিদিকে ভিড় করে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে একটা মজবুত চারাগাছ কেটে লতাপাতা দিয়ে বাঘটাকে তার সঙ্গে বাঁধা হলো। তারপর বহু কষ্ট করে চিৎকার করতে করতে ওরা পাহাড়ের সোজা খাড়াই বেয়ে বাঘটাকে নিয়ে চলল গ্রামের দিকে। সুদূর প্রত্যন্ত সব জায়গায়, যেখানে দীর্ঘদিন ধরে
মানুষ খেকো অত্যাচার চালাচ্ছে, সেখানে নানা ধরনের সাহসিকতার পরিচয় পাওয়া যায়। অবশ্য স্থানীয় লোকজন এ ধরনের বীরত্বমূলক কাজের কোনো গুরুত্ব দেয় না, দৈনন্দিন জীবনের একটা স্বাভাবিক অঙ্গ বলেই ধরে নেয়। আর বাইরের পৃথিবীও এ ধরনের কাজের কথা শোনার কোনো সুযোগই পায় না। কান্দার মানুষ খেকোর শেষ মানুষ শিকারটি সম্বন্ধে এই ধরনের একটি ঘটনা আমি লিপিবদ্ধ করতে চাই। ঘটনাটি ঘটার অল্পক্ষণের মধ্যেই আমি ঘটনাস্থলে পৌঁছই। গ্রামের লোকজনদের বর্ণনা শুনে আর মাটিটা ভালো করে পরখ করে আমি আপনাদের এমন একটা কাহিনী শোনাতে পারি যার একটি বর্ণও অতিরঞ্জিত নয়। এখানে বলে নেওয়া ভালো যে আমি ঘটনাস্থলে পৌঁছানো পর্যন্ত জমিটায় কারো কোনো হাত পড়েনি, কিছু এদিক সেদিক হয়নি। আমি যে গ্রামটার কাছে কান্দা মানুষ খেকোকে গুলি করি, সেই গ্রামে তার একমাত্র ছেলের সঙ্গে বাস করত এক বৃদ্ধ। পিতা 1914 থেকে 1918 যুদ্ধে সেনাবাহিনীতে কাজ করেছিল এবং তার সর্বোচ্চ অভিলাষ ছিল ছেলেকে রয়্যাল গারোয়াল রাইফেলসে ভর্তি করে দেওয়া। শান্তির সময়ে, যখন আজকালকার মতো কাজের সংখ্যা কম কিন্তু আবেদনকারী বহু, তখন এই কাজ নেহাত সহজসাধ্য ছিল না। ছেলেটি 18 বছর পূর্ণ হওয়ার পরেই কিছু লোক গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিল ল্যান্সডাউন বাজারের দিকে। ছেলেটি এই দলটির সঙ্গে যোগ দিল আর ল্যান্সডাউনে পৌঁছেই রিক্রুটিং অফিসে হাজির হলো। ওর বাবা ওকে নিখুঁত মিলিটারি কায়দায় স্যালুট করতে আর নিয়োগকর্তা অফিসারের সামনে কীরকমভাবে কেতাদুরস্তভাবে চলতে হয় শিখিয়ে দিয়েছিল। তাই বিনা বিপত্তিতে ওর কাজ হয়ে গেল। নাম লেখানো হয়ে গেলে ওকে ছুটি দেওয়া হলো ওর ব্যক্তিগত জিনিসপত্র বাড়িতে জমা দিয়ে আসার জন্যে, কারণ এরপরেই শুরু হবে ওর সেনাদলে শিক্ষানবিশি। 5 দিন পরে ও বেলা দুপুর নাগাদ বাড়ি পৌঁছল। ওর বন্ধুবান্ধব যারা ওর খবরাখবর নেওয়ার জন্যে ভিড় করে এলো, তারাই ওকে বলল যে ওর বাবা গ্রামের একেবারে শেষ প্রান্তে ওদের ছোট একফালি জমিটায় লাঙল দিতে গেছে এবং ওর ফিরতে রাত হয়ে যাবে। আমি যেদিন শঙ্খচূড় সাপটি মারি, সেদিন এই জমিটার ওপরেই আমি বাঘটার থাবার ছাপ দেখি। ছেলেটির একটি কাজ ছিল বাড়ির গরু মোষদের খাওয়ানো। সে এক প্রতিবেশীর বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে জনা 20 লোকের সঙ্গে বেরোলো পাতা সংগ্রহ করতে। আমি আগেই বলেছি যে গ্রামটি একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত আর চারিদিকে জঙ্গল দিয়ে ঘেরা। এই জঙ্গলে ঘাস কাটার সময় 2টি স্ত্রীলোক মানুষ খেকোটার হাতে মারা পড়েছে। তাই বেশ কয়েক মাস ধরেই গ্রামের আশপাশের গাছগুলি থেকে কাটা পাতা খাইয়েই গরু ছাগলগুলোকে বাঁচিয়ে রাখা হচ্ছিল। প্রতিদিনই পাতা সংগ্রহের জন্যে গ্রামের লোকজনদের একটু একটু করে দূরে যেতে হচ্ছিল। এই বিশেষ দিনটিতে 21 জনের দলটি চষা জমি পেরিয়ে একটা খুব খাড়া পাথুরে পাহাড়ের গা বেয়ে নেমে উপত্যকাটির মাথায় এসে পৌঁছল। এই উপত্যকাটি ঘন জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 8 মাইল বিস্তৃত। শেষে উপত্যকাটি চিকারা ফরেস্ট বাংলোর উল্টো দিকে রামগঙ্গা নদীর সঙ্গে মিশেছে। উপত্যকাটি মাথার দিকে মোটামুটি সমতল আর বড় বড় গাছে ঢাকা। এইখানে লোকগুলি সব ছাড়াছাড়ি হয়ে গেল। প্রত্যেকেই উঠল নিজেদের পছন্দ মতো এক একটি গাছে। প্রয়োজন মতো পাতা কেটে সঙ্গে নিয়ে আসা দড়ি দিয়ে বেঁধে তারা 2-3 করে গ্রামে ফিরে গেল। পাহাড়ের গা বেয়ে হয় সাহস বাড়াবার জন্যে, আর নয় মানুষ খেকোটাকে ভয় খাইয়ে দেওয়ার জন্যে তারা যখন খুব চিৎকার করে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে বলতে নামছিল, অথবা যখন এক গাছের মাথা থেকে চিৎকার করে তারা অন্য গাছে পরস্পরের সঙ্গে কথা বলছিল, তখন উপত্যকাটার 1/2 মাইল দূরে একটা ঘন ঝোপের আড়ালে মানুষ খেকোটা শুয়েছিল। সে ওদের চিৎকার শুনতে পায়। এই ঝোপটাতেই বাঘটা 3 চারেক আগে একটা সম্বর মেরে খেয়েছিল। এখন ওদের চিৎকার শুনে বাঘটা উঠে একটা ছোট ঝর্ণা পেরিয়ে সরু একটা গরু মোষের পায়ে চলার পথ ধরে ওদের দিকে এগিয়ে চলল। এই পায়ে চলার পথটা রয়েছে পুরো উপত্যকাটার বিস্তার জুড়ে। যে জমির ওপর বাঘের থাবার ছাপ রয়েছে, সেখানে বাঘটার সামনের আর পেছনের পায়ের তুলনামূলক অবস্থান লক্ষ্য করলেই বাঘটার গতি কী ছিল তা বোঝা যায়। আমার কাহিনীর ছেলেটি গরুর পাতা কাটার জন্যে উঠেছিল একটা কাঞ্চন গাছে। গাছটা গরু মোষ চলার রাস্তাটির প্রায় 20 গজ ওপরে, আর গাছটার ওপরের ডালপালা ঝুঁকেছিল একটা ছোট নালার ওপর।
এই নালাটার ওপর ছিল দুটি বিশাল পাথর। পাথরটার একটা বাঁক থেকেই বাঘটা গাছের ওপর ছেলেটিকে দেখতে পায়। শুয়ে শুয়ে কিছুক্ষণ ছেলেটিকে লক্ষ্য করার পর বাঘটা পড়ে যাওয়া শিমুল গাছের পেছনে লুকিয়ে পড়ে। গাছটার দূরত্ব নালার থেকে প্রায় 30 গজ। ছেলেটার পাতা কাটা হয়ে গেলে ও গাছ থেকে নেমে এসে পাতাগুলো এক জায়গায় জড়ো করে। এরপরেই বান্ডিল বেঁধে ফেলবে ও। যতক্ষণ ছেলেটি খোলা জায়গার ওপরে এইসব কাজ করছিল ততক্ষণ ও তুলনামূলকভাবে নিরাপদ ছিল। কিন্তু দুর্ভাগ্যক্রমে ও লক্ষ্য করেছিল ওর কাটা দুটো ডাল গিয়ে পড়েছে নালাটায়, দুটো পাথরের মধ্যে। ও যে মুহূর্তে ডাল দুটো তোলার জন্যে নালাটার মধ্যে নামল, ওর নিজের জীবনের ছেদ নিজেই টেনে দিল সেই মুহূর্তে। ও চোখের আড়াল হতেই বাঘটা পড়া গাছটার পেছন থেকে বেরিয়ে নিঃশব্দে এগিয়ে গেল নালাটার পাড়ে। ছেলেটা ডালগুলো তোলার জন্যে যেই ঝুঁকছে অমনি বাঘটা ওর উপর লাফিয়ে পড়ে ওকে মেরে ফেলল। অন্য লোকজন গাছে থাকার সময়েই এই ঘটনা ঘটেছে না তারা চলে যাওয়ার পর, তা আমি স্থির করতে পারিনি। ছেলেটির বাবা সূর্যাস্তের পর গ্রামে ফিরে এসেই সুসংবাদ শুনল যে তার ছেলে সেনাবাহিনীতে কাজ পেয়েছে আর ল্যান্সডাউন থেকে কয়েকদিনের ছুটিতে বাড়িতে এসেছে। ছেলে কোথায় জিজ্ঞাসা করাতে তাকে বলা হলো সে বেশ বেলা থাকতেই গরু ছাগলের খাবার আনতে বেরিয়েছে। তার সঙ্গে বাড়িতে ছেলের দেখা হয়নি শুনে অনেকেই খুব অবাক হয়ে গেল। গরুগুলোকে বেঁধে রেখে সে বাড়ি বাড়ি ঘুরে বেড়ালো তার ছেলের সন্ধানে। সেদিন যারা বেরিয়েছিল তাদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসা করা হলো, কিন্তু প্রত্যেকের সেই একই কথা, তারা উপত্যকার মাথার কাছটায় সবাই আলাদা হয়ে যায়। তারপরে ওর ছেলেকে দেখার কথা কারো স্মরণে নেই। সেই ধাপকাঠা চাষের ক্ষেত পেরিয়ে ওর বাবা খাড়া পাহাড়টার ধারে এসে ছেলের নাম ধরে বারে বারে ডাকল, কিন্তু কোনো উত্তর পেল না। তখন রাত ঘনিয়ে আসছে। লোকটা বাড়ি ফিরে এসে একটা ধোঁয়া মলিন লণ্ঠন জ্বালিয়ে নিয়ে বেরিয়ে এলো। সে যখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে তখন গ্রামবাসীদের প্রশ্নের উত্তরে সে বলল যে সে যাচ্ছে তার ছেলেকে খুঁজতে। ওর উত্তর শুনে গ্রামবাসীরা ঘাবড়ে গেল। ওকে জিজ্ঞাসা করা হলো ও কি মানুষ খেকোটার কথা ভুলে গেছে। উত্তরে লোকটি বলল মানুষ খেকোটা আছে বলেই ছেলেকে খুঁজে পাওয়ার জন্যে তার এত দুশ্চিন্তা। এমনও হতে পারে ছেলেটা গাছ থেকে পড়ে আঘাত পেয়েছে, কিন্তু মানুষ খেকোটা শুনতে পাবে ভেবে ওর ডাকে সাড়া দেয়নি। কাউকে সে ওর সঙ্গে যেতে বলল না। কেউ অবশ্য নিজে থেকে যাওয়ার কথাও বলল না। সারা রাত ধরে সে উপত্যকাটার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ছেলেকে খুঁজে বেড়ালো। অথচ মানুষ খেকোটা আসার পর আর কেউ ওখানে পা বাড়াবার সাহস পায়নি। পরে ওর পায়ের ছাপ দেখে আমি বুঝেছিলাম সে রাতে অন্তত 4 বার সেই গরু ছাগলদের পায়ে চলার পথ ধরে যাওয়ার সময়ে যেখানে বাঘটা বসে তার ছেলেকে খাচ্ছিল তার 10 ফুটের মধ্যে দিয়ে সে গিয়েছে। যখন ভোরের আলো সবে ফুটছে তখন সে ক্লান্ত হয়ে পাথুরে পাহাড়টার গা বেয়ে কিছুটা উঠে ভারাক্রান্ত হৃদয়ে বসেছিল কিছুটা বিশ্রামের জন্যে। এই উঁচু জায়গাটা থেকে ও নালার মধ্যেটা দেখতে পাচ্ছিল। সূর্য উঠলে পর ও দেখল বিশাল পাথর দুইটির ওপর কিছুটা রক্ত চকচক করছে। তাড়াতাড়ি নেমে এসে দেখতে পেল ওর ছেলের দেহাবশিষ্ট, বাঘটা যেটুকু রেখে গিয়েছিল। দেহের এই অবশিষ্ট অংশটুকু ও সঙ্গে করে বাড়ি নিয়ে এলো। সব ঢাকার মতো এক টুকরো কাপড় জোগাড় হলে ও বন্ধুদের সাহায্যে শরীরের অংশটুকু নিয়ে এলো মণ্ডল নদীর শ্মশান ঘাটে। আমার মনে হয় এ কথা ধরে নেওয়া ঠিক হবে না যে যারা এ ধরনের কাজ করে তাদের কল্পনাশক্তি কম। এ ধরনের কাজে বিপদের ঝুঁকি তারা নিচ্ছে সে বিষয়ে তারা সজাগ নয়। আমাদের পার্বত্য অঞ্চলের লোকেরা তাদের পরিবেশ সম্বন্ধে খুবই সচেতন। এছাড়াও তাদের মধ্যে আছে নানা ধরনের কুসংস্কার, যেমন প্রতিটি পাহাড়ের চূড়ায় উপত্যকায় খাদে আছে কোনো না কোনো অশরীরী আত্মা। তাদের মধ্যে যারা অশুভ ক্ষতিকর সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসার পর তাদের এড়িয়ে চলতে হবে। এই পরিবেশে যে লোকটি বড় হয়েছে আর যে গত 1 বছরেরও ওপর কাটাচ্ছে এক মানুষ খেকোর সন্ত্রাসের মধ্যে, তার পক্ষে বিনা অস্ত্রে সম্পূর্ণ একা সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত গভীর জঙ্গলের ভেতর ঘুরে বেড়ানোর মধ্যে যে গুণ এবং সাহসের পরিচয় মেলে তা আমার ধারণা খুব কম লোকের মধ্যেই আছে। বিশেষ করে যখন ওর
দৃঢ়বদ্ধ ধারণা জঙ্গলের মধ্যে আছে ক্ষতিকর অশরীরী আত্মা, আর ওত পেতে আছে এক মানুষ খেকো বাঘ। ওকে আরও বেশি কৃতিত্ব আমি দিই এই জন্যে যে নিজে যে কত বড় সাহসের কাজ করেছে এই সম্বন্ধে লোকটি মোটেই সচেতন নয়, যেন সে বলার বা লক্ষ্য করার মতো এমন কিছুই করেনি। আমার অনুরোধে যখন সে মানুষ খেকোটার কাছে ছবি তোলার জন্য বসল, তখন সে আমার দিকে তাকিয়ে খুব শান্ত সংযত গলায় বলল, আমার কোনো দুঃখ নেই সাহেব, আপনি আমার ছেলের মৃত্যুর বদলা নিয়েছেন। আমি কুমায়ুনের জেলা অফিসারদের এবং পরে গাড়োয়ালের জনসাধারণকে যে 3টি মানুষকে মারার চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এটি তার মধ্যে শেষটি।